নমস্কার, আমি ডক্টর সৌভিক সিনহাবাবু। আমাদের সাথে আজকে মেটাদানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর দেবাশিস বাসু স্যার আছেন এবং এই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই ফেস্টিভ সিজনে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাগুলি নিয়েই আমরা আজকে কিছু ডিসকাশন করব। তো স্যার প্রথমেই জেনে নিই, এই ফেস্টিভ সিজনে আমরা হেভি খাবার দাবার, বাইরের রিচ জাঙ্ক ফুড খাওয়া এবং যতটা পরিমাণে সাধারণভাবে খেয়ে থাকি তার থেকে বেশি পরিমাণে খাওয়া, এর জন্য আমাদের কিছু ডাইজেস্টিভ সমস্যা দেখতে পাওয়া যায়, যার মধ্যে মানে ব্লোটিং হতে থাকে, হজমের সমস্যা হতে থাকে, বুকে জ্বালা জ্বালা ভাব হচ্ছে, কিংবা বুকের জ্বালা থেকে লোকে হার্ট অ্যাটাক ভেবে সেটা নিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা চলে গেল হাসপাতালে, ইসিজি বললো নর্মাল, আবার ফিরে এসে পার্টিতে জয়েন করে। এক্স্যাক্টলি। এবং সাথে আমরা দেখতে পাই পেটের সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। তো এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা খাবার যেটা খাবো সেইটা পোর্শন সাইজটা, আমরা গপ গপ করে অনেক খাবার টেবিলে সাজানো থাকে, অনেক লোক পার্টি করছে, ধরো 10 জনের জন্য খাবার যেটা সাধারণ ঘরে হয় 20 জনের খাবার চলে এলো, তো ওই এতগুলো খাবার দেখে কি হয়, চক্ষু ছানা মারা হয়ে যায় এবং সকলেই তাদের আতিথ্যতা মানে ভালোবাসা উপচে পড়ে সেই সময়টা। আমার ক্রিসমাসের সময় আমরা বলছি যে ফরগিভনেস, গিভিং, ইট ইজ এ সিজন অফ গিভিং। তো গিভ করতে গিয়ে অনেক বেশি দেওয়া হয়ে গেল, অনেক বেশি খাবার পেটে চলে এলো, তখন লোকের সামনে খাবারগুলো ফেলবো, আগে সরিয়ে রাখিনি। তো এই পোর্শন কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রথমে আমি খাবারটা আমার নিয়ে নেবো, ভাই পেটটা আমার, শরীরটা আমার, তো আমি বুঝে বুঝে আমার মতো করে নিলাম, বুঝে নেবো। 25শে ডিসেম্বরের আগেও তো খেয়েছি এবং ভালো থাকাটা জানি, তো সেইভাবে আমরা বেছে তুলে নেব। আমাদের এই সময়টা দেখছি খুব যেটা কমনলি হয়, জল খাওয়াটা কমে যায়। হঠাৎ দেখো ঠান্ডা পড়েছে, একটা ডিহাইড্রেশনের মতো, মানে ওয়েদারটার হিউমিডিটি কম, তো আমরা কোথাও একটা ডিহাইড্রেটেড মনে করি। দেখো গলার ঘুম থেকে উঠলে একটা তেতো তেতো জ্বালা জ্বালা, এটা ইজ নট যে তার আগের দিনে আমরা ড্রিঙ্ক করেছিলাম কিংবা খুব অ্যাসিডিটি হয়েছিল, এটা বেসিক্যালি আমরা হাইড্রেশন আমাদের কমে যাচ্ছে। তো প্রথমে পোর্শন কন্ট্রোল, তারপরে আমরা হাইড্রেশন, তারপরে যেটা হবে যে আমরা বুঝবো যে কোন কোন খাবারগুলো রিচ খাবার। এখানে খুব তৈলাক্ত খাবার, ধরো চিলি বেবিকর্ন, চিলি চিকেন, অমুক তমুক তেল ভাসছে। অন্যদিকে দেখলে একটা বেশ স্যালাডও, কিনোয়া স্যালাডও আছে, বিভিন্ন রকম রয়েছে সেইখানে। এই ভালো কিছু আইটেমস, একটা ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড, বাদাম টাদাম, সেগুলোর সাথে আমরা পেয়ারিং করব ওই চিলি, ধরো বেবিকর্ন, চিলি চিকেন, যেগুলো তৈলাক্ত খাবার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তো অনেকক্ষণের পার্টি, 2 ঘন্টার পার্টি চলছে, প্রথমে তুই তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছেছো, খিদেও পেয়েছে, এক গাদা গপ গপ করে খেয়ে ফেললাম, পেটটাকে ভরিয়ে ফেললাম, স্টমাকটাকে স্ট্রেচ করে ফেললাম, তারপরেও দিয়ে যাচ্ছে। আর আমাদের বাঙালিদের বলো, কারণ আমাদের ইন্ডিয়ানদেরই আরেকটু এই তো একদিন, এই একবেলা করতে করতে আমরা কোনো না করি না, এবং সেই ওভারলোড করে, এই জন্য বলছিল বেশি খাওয়া, ওভার ইটিং হয়ে যাবে, ওভার ইটিং এর পরে আর সামলাতে পারবো না তখন। এবং সাথে স্যার আমাদের যেটা অভ্যেস সেটা হচ্ছে বেশি খেলাম, সাথে সাথে শুয়ে পড়লাম। একদম, এই যে খেলাম, একটু ড্রিঙ্ক হলো, বাড়িতে গিয়ে আর চলারই ক্ষমতা নেই, একদম গড়িয়ে বেছে নেয়, একদম নয়। এখানে হচ্ছে হাঁটাহাঁটি করে গল্প করব, চিবিয়ে চিবিয়ে খাবো, চিউ দ্য ফুড। গল্প করতে করতে একটাই কাঠি ঢুকিয়েছি, সেটাই চেবাতে চেবাতে, কারণ ব্রেন না, ওই যদি তুমি একটা ছোট্ট খাবারও মুখে রাখো, 20 মিনিট রাখার পরে ওই খাবারটাতেই ব্রেন কিন্তু স্যাটিসফাইড হয়ে যায়, ব্রেন বলে আর খেতে হবে না। কিন্তু আমি প্রথমেই যদি গপ গপ করে মানে 18 মিনিট 15 মিনিট ধরে খেয়ে ফেলি, ওই অতটা খাবার খেয়ে ফেলতে পারি এবং সেটা আমার ক্ষতি হবে, কারণ অতটা খাওয়ার তোমার দরকার নেই। তো সারাদিন ধরে কিছু খাচ্ছি, আমি তো ক্রিসমাসে আজ খাবো বলে লাস্ট 7 দিন উপোস করেছিলাম, যে তা নয়। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নে আসি, যে এই এখন ক্রিসমাস আসছে, পিকনিক হবে, পিকনিকের সিজন 1 জানুয়ারি আসবে, এই সময় সেকেন্ড কনসার্নটা থাকে হচ্ছে ওয়েট গেন। তো এইটা আমরা হঠাৎ করে দুম করে কিছুদিন পরে দেখলাম ওয়েটটা বেড়ে গেল, এই সময় যে খাওয়া দাওয়া হলো তারপরে ওয়েটটা বেড়ে গেল, এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? দেখো, একটা কথা বলি, তুমি ক্রিসমাসে এই জন্য বলছিলে যে ক্রিসমাসের দিন পরের দিন খুব বুকে জ্বালা, বুকে ব্যথা নিয়ে অনেক পেশেন্ট যায়, তাদের মধ্যে অনেকেরই হয়তো হার্ট অ্যাটাক ভেবে গেল, হয়নি, ওইটা ওভার ইটিং এর জন্য, ডাইজেস্টিভ প্রবলেমসের জন্য। কিন্তু এটাও তো ঘটনা যে অনেকে এই সময়টা ঠান্ডার কারণেই হোক কিংবা একটা মানে হঠাৎ করে বেশি, আমরা যেটা বলি যে হাই ফ্যাটি ফুড,
ট্রাইগ্লিসারাইড বেড়ে গেল, এই সুনামির মতো একটা সার্চ হলো, সেটার জন্যে একটা ইভেন্ট হলো, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে, হঠাৎ একটা মানে বড় ফুড খেলো, ফ্যাটি ইনসাল্ট হলো, তার জন্য একটা মাঝরাতে হার্ট অ্যাটাক হলো, তার জন্য একটা স্ট্রোক হলো। তো এগুলো আমরা জানি এন্ডোথেলিয়াল ডিসফাংশন থেকে। এই যে প্রশ্নটা করলে ওয়েট গেইন, এটা তো একটা ক্রিসমাসে হবে না, ক্রিসমাসের আগে পরে আমাদের তো একটা অনুষ্ঠানের আগে, মানে ওই 12 মাসে 13 পার্বণ, তো ক্রিসমাস যদি একটা দিন হয়, তার আগে 7 দিন, তারপরে আরো 8 দিন, এই সময় এক্সারসাইজটা পুরো চলে গেল। তার আগে থেকেই ভাবছি হাঁটবো, কিন্তু একটু ঠান্ডা পড়েছে, আর সকালে ওঠা যাচ্ছে না, তো নিজেকে গুটিসুটি করে রেখেছি। সকালে একটু কেক, কারণ ক্রিসমাসের 1 মাস আগে থেকে যিশুর কেক স্পেশাল শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম কেক, এখন তো নোলেন গুডেরও কেক দেখছি এসছে, তো একসাথে গুড় এবং সাথে গুড়ের মিষ্টি, তার সাথে পায়েস, এই সমস্ত তো আছে, আর এগুলো তো খেতেই হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই যে এক্সারসাইজ করছি না, এবং অনেক বেশি পরিমাণে এগুলো প্রত্যেকটাই ফ্যাট, মানে বাটার বলো, আমরা হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল বলো, সেগুলোর একটু ফ্যাটেই তো আমরা জানি যে 9 ক্যালোরি। যদি একটা চিনির এইটা 4 ক্যালোরি হয়, এইটাই ফ্যাট হলে 9 ক্যালোরি। তাহলে ভীষণভাবে হাই ক্যালোরি ডেন্স খাবার এই সময় যাচ্ছে, সেই পরিমাণে কোনো এক্সারসাইজ নেই আমাদের। আমরা যাই খাইটাই ওই প্রত্যেকটা খাওয়ার পরে যেটা আমরা বলে থাকি যে 10 মিনিট 15 মিনিট হাঁটা, এই ক্ষেত্রে দরকার হলে 20 মিনিট হাঁটবো। আর আনহেলথি রিচ ফুড আর হেলথি লাইট স্ন্যাক্স দুটোকে মেশাবো। এখানেও আমরা হেলদিয়ার কুকিং, বেকিং যদি ওর বাড়িতে করি, আমরা সেটাও সেরকমভাবে অয়েল দিয়ে সেই টেম্পারেচার, ইনস্টেড অফ ফ্রাই, আমরা এখানে আর মানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে ভাজাভাজি করে আর খাবো না। আরেকটা জিনিস মাথায় রাখতে এই সময়, যে সন্ধ্যেবেলা পার্টি আছে বলে সকাল থেকে না খেয়ে আছে, এটা আমরা খুব দেখি যে ছাত্ররা, আমাদের ডাক্তাররাও সারাদিন কেউ কিছু বলছে না, তুই ক্যালকুলেট ক্লাব অ্যাকচুয়ালি যেটা লিড করে সেটা হচ্ছে ওভার ইটিং, অ্যাবসলিউটলি। আবার পেটটা স্ট্রেচিং হয়ে গেল, ব্রেন কিন্তু খবর পেলো যে এর পেটটা কিন্তু এই অল্প খাবারে হয় না। পরের দিন সকালবেলা থেকে একদিনে ওই অ্যাগুটি, মানে এজিআরপি প্রোটিন, ওই যে বলি আমরা, অনেকক্ষণ না খেয়ে সন্ধ্যাবেলার দিকে আমরা হ্যাংরি হয়ে যাই, হাংরি নয়, তার সাথে মানে মুড চেঞ্জ হয়ে যায়। তা আমরা অ্যাংরি অ্যান্ড হাঙ্গার মধ্যে হ্যাংরি হয়ে ওইখানে গিয়ে একটা পার্টিটাও একটু গন্ডগোল করে ফেললাম অনেকক্ষণ না খেয়ে। তাতে স্ত্রী অখুশি, বন্ধুরা যারা আমাকে নিয়ে গেছিল তারা বললো তুই এরকম করছিলি কেন, এইটা তার মধ্যে একটা দুঃখ হলো। সেই দুঃখ থেকে পরের দিন সকালে আবার সেই মুডের সাইকেল চেঞ্জ হলো, আবার খাওয়া দাওয়া। আমার কিন্তু ওই একটা ক্রিসমাস, দুটো ক্রিসমাস, প্রি ক্রিসমাস, বক্সার্স ডে আমার পুরো পরিবর্তন এনে দেয় একটা বড়োভাবে। তো সেইটা যেন না হয়, আমরা যেন সেইটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা সুন্দর করে ওয়েট গেইনের কথা হচ্ছিল, খাওয়া দাওয়ার পরিমাপটা ঠিক করব, জল খাওয়াটা ঠিক মতো রাখবো, এক্সারসাইজটা করছি, ব্যাস এইগুলো করলে আমাদের হঠাৎ করে ওয়েট গেইনটা হয়তো হবে। এই ফেস্টিভ সিজনে আমরা আরেকটা প্রবলেম দেখতে পাই, সেটা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্পশন করা হলো, তারপর দিন সকালে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যাচ্ছে, যেমন হ্যাংওভার হচ্ছে কিংবা ডিহাইড্রেশন হচ্ছে, মুড এজিটেটেড থাকছে। তো আমরা সাধারণভাবে জানি যে এক ফোঁটা অ্যালকোহলও আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তাও এই সময়কালের জন্য কতটা পরিমাণে সেফ লিমিট আপনি অ্যালকোহলের দেবেন? দেখো, এমনি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তো বলে একজন 60 ml অব্দি খেতে পারে। তো আমরা এখন এই নতুন ডেফিনেশনে বলি যে দুটো ড্রিঙ্ক, ছেলেরা মেয়েরা একটা ড্রিঙ্ক, সেটা হলো ঠিক আছে, সেফ। আইডিয়ালি ওরা এভরিডে হিসেবে যদি বলে তাহলে 14টা ড্রিঙ্ক হচ্ছে ধরো 50 ml অ্যালকোহল। আমি বলি কি যে আমরা 15 ml করে করি। তুমি আর আমি ড্রিঙ্ক নিই যখন, তখন আমরা কি নিই, 15 নিই। 15 নিয়ে আমরা গল্প গুজব করছি, আমরা একটু জল কিন্তু আমরা সেটা ইউজ করি। জল আইদার ড্রিঙ্কে ভালো হলে আমরা জল দিই না, সেটা অন দ্য রক্স খাই। আর যদি আদারওয়াইজ আগে পরে আমরা জল কিন্তু কনস্ট্যান্ট খেতে থাকি, যাতে পেটের জায়গাটা নিয়ে নিচ্ছে অনেকটা। এবং সাথে সাথে পেয়ারিং, আমরা ওই আগে একটু নাটস টাটসগুলো খাচ্ছি, কারণ সেটা ফ্যাট, সেই ফ্যাটটা পেটে আগে চলে গেলে অ্যাবজর্পশন অফ অ্যালকোহলটা কমে। আমরা জানি যে যেমন গ্লুকোজ ফ্যাটের বলছিলাম, 1 গ্রাম অফ গ্লুকোজ 4 ক্যালোরি, 1 গ্রাম অফ ফ্যাট হচ্ছে 9 ক্যালোরিজ। অ্যালকোহলে কিন্তু মাইন্ড ইউ ওটা কিন্তু 7 ক্যালোরিজ। তো অ্যালকোহল খেলেও কিন্তু এই সময় ওই যত গ্রাম খাচ্ছ 1 গ্রাম, আর সেখানে ধরো গ্রাম কি, ধরো উইস্কির একটা বোতল হচ্ছে এখানে 750, যদি বাইরের ড্রিঙ্কটা আসে তাহলে 1 লিটার। 1 লিটারে 40% যদি অ্যালকোহল হয়, তাহলে 1 লিটার উইস্কিতে অ্যাকচুয়ালি তোমার হলো 400 গ্রাম অ্যালকোহল থাকবে। তো সেখানে
আমরা যদি অনেকে খায় না, আমরা একটা পাইন্ট খেয়ে ফেলেছি, তার মানে সে তো পুরোটা খেয়ে ফেললো, 750-এ তার ইন্টু 40, ধরো 300 গ্রাম খেলো, তার তো বরাদ্দ ছিল 45 ধরো। আমি আর তুমি তো বলছি 15+15, খুব মানে খোসামত করছে, খুব হাতে পায়ে ধরছে, স্যার আপনি এলেন একটু নেবেন না, আরেকটা আমার তরফ থেকে, 1 ফর দ্য রোড, 1 ফর দ্য কার, এরকমভাবে করতে করতে পারি 45 ml এর বেশি নয় অ্যাট এনি কস্ট। এবং সেটা টানা না, দেয়ার উইল বি গ্যাপ বিটুইন দ্য ডেজ। আজকে এই ক্রিসমাসের সময় ধরো আজকে হচ্ছে প্রি ক্রিসমাস, আগামীকাল ক্রিসমাস, তারপরের দিন বক্সার ডে, তো এই 3 দিন হয়তো পরপর যদি হয়, তুমি সেটা অ্যাভয়েড করতে পারছো না, তাহলে তুমি 15 ওই জল দিয়ে মেরে মেরে তাড়িয়ে, আরে ডাক্তারবাবু তো পুরো সাদা হয়ে গেছে, কি খাচ্ছেন জল, তখন বলবে আমি এখন ভডকা খাচ্ছি, আমি এখন জিন খাচ্ছি। এটা তো নিজেকে বাঁচার জন্য, কিন্তু ইউ আর অলসো এনজয়িং দ্য পার্টি। তোমাকে যে তুমি যে খেয়ে ফেললে 50-60, তখন কিন্তু ইউ আর নট এনি মোর এনজয়িং দ্য পার্টি, পিপল আর এনজয়িং অন ইউ। তাই সেটা তো তুমি তো স্কেপগোট হয়ে থাকার দরকার নেই, তাই না? ইউ বিকাম অ্যান আনসালি অ্যান্ড ইউর রোমিং অ্যারাউন্ড হ্যামক, সেটার দরকার নেই। তার থেকে তুমি ওই জল টল সুন্দর করে খেয়ে, নাটস খেলে কী হলো, পেটে ফ্যাট চলে গেছে, অ্যাবজর্পশন হবে, অ্যালকোহলটাও আস্তে আস্তে স্লো হবে, তোমার এক ধাক্কায় একটু খেয়ে হিট করে গেল, তুমি ইউ গো বঙ্কার্স, তোমার হাঁটতে পারছো না, তুমি ইউ বিকাম আ নিউসেন্স ইন দ্য পার্টি। সেটা তো দরকার নেই। আমি ডাক্তার কেন, যেই পজিশনেই আছি তার একটা সে সমাজের বুকে তার একটা নিজের বাঁচার অধিকার আছে, তার একটা ব্যক্তিত্ব আছে। তাই জন্য খাবো দাবো, খেতে খেতে ড্রিঙ্ক নেবো, 15 ml প্লাস 15 ml, তার টাইমটা আমরা মাথায় রাখবে, সেটা 1 ঘন্টার উপরে, খুব স্লো। এবং কখনো একটা জিনিস করবো না, সেটা আমাদের পুলিশ এসে ওই বাসি মুখে ধরবে, আমার বাঁচাতে হবে বলে, নিজের প্রাণ, নিজের মাথা, নিজের মাথায় যদি ধাক্কাটা লাগে উইন্ডস্ক্রিনে, ওই শেষ, আমি বেঁচে আছি। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কখনোই একেবারে না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবো না, ফ্যান্টাস্টিক। এর সাথে এই সময়ে বিভিন্ন ধরনের কেনাকাটা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে নর্মাল ফ্যামিলি গ্যাদারিং থাকে, পারিপার্শ্বিক সোশ্যাল প্রেশারও থাকে, তো ফিনান্সিয়াল কিছুটা আমাদের মেন্টাল স্ট্রেসও পড়ে। তো মেন্টাল ওয়েলবিংয়ের জন্য আপনার কি সাজেশন? হ্যাঁ দেখো, ফিনান্সিয়াল স্ট্রেস তো একটা খুব বড় স্ট্রেস সকলেরই আছে, এবং সকলের স্পেশালি এরকম মরশুমে আরও দেখাতে হবে, যত না আমার সামর্থ্য তার থেকে বেশি দিতে হবে, তবে আমার একটা সামাজিক যে ভারসাম্য যেটা ছিল আমার আরেকটু জায়গায় ধাপে উঠলো। উনি আগের বার আমাকে কেক পাঠিয়েছিলেন, এই লোকাল পাড়ার কেক, পরের দিন উনি পাঠালেন একটা পুরনো আমাদের ক্যাথলিনস এখন কিরম হয় তাদের কেক, তারপরের দিন উনি পাঠিয়েছেন ফ্লুরিজের, এবার পাঠিয়েছেন কেকস কিংবা কুকি জারে। তো ওনার ক্রমশ ধাপ উঠছে, তাতে তোমার কিন্তু সম্মানটা বাড়ছে উনি কি গিফট দিলেন বলে, কিন্তু তোমার ওদিকে ব্যাংক ব্যালেন্সে তুমি কিন্তু সেই রোজগারটা একই আছে, তোমার খরচাও বেড়েছে। তাহলে একটা সেলফ রিয়েলিস্টিক অ্যাপ্রিসিয়েশন অফ আ সিজন, কাকে কাকে দেওয়ার আছে, কাদের থেকে তুমি পাচ্ছ, তুমি পেলে তাকেও দিতে হবার একটা, এটাই তো আমাদের একটা পারস্পরিক যেই আমাদের ওয়েলবিং, আমাদের নিজেদের মধ্যে, এটা দেনা পাওনা কিংবা নেওয়া দেওয়া না, এটা আমাদের আদান প্রদানের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা একটা দেওয়ার সাথে থাকলো। এবং এটা মানে দেখনদারি নয়, এটা দেখনদারি হবে না। যদি দেখনদারি হয় তাহলে তুমি গন্ডগোলে পড়বে। এবং তোমার একটা বাজেট ঠিক করে রাখতে হবে, তুমি ডিসেম্বরের 25 তারিখ মানে আগের 3 দিন, পরের 3 দিন কাদের কি দিচ্ছ, ডিসেম্বর জানুয়ারিতে বিয়ের সিজন লেগে গেল, এবার কোথায় কোথায় তোমায় যেতে হবে, কোন কোন এমনি পার্টি আছে, সোশ্যাল গ্যাদারিং, বিদেশি বন্ধুরা এসছে তারা তোমায় ডাকছে আবার হাতে করে। সো ইউ ফিক্স আপ আ বাজেট রাইট অ্যাট দ্য বিগিনিং, মানে মার্চের গোড়ায় যেরকম বলে সেরকম আমরা 1 জানুয়ারিতে আমরা 7 দিনই ঠিক করে নেবো যে আমাদের কী কী খরচা থাকতে পারে। এবার হঠাৎ করে একদিন বেশি কিছু লাগলো, সেগুলো ব্যালেন্স করে নেওয়া যায়। আর মাথায় রাখবে যে এই সময় হঠাৎ করে খুব স্ট্রেস টাকা পয়সার জন্য যদি হয়, এই ওয়েদারটায় আমরা নানা রকম যোগাসন, অনেক রকম ধ্যান, অনেক রকম এই সেলফ রিল্যাক্সেশন টেকনিক, একটা বুদ্ধিস্ট মিউজিক চালিয়ে দেওয়া হলো, একটা অ্যারোমা, এই সময়তে যখন তুমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছো, হয়তো একদিন ফ্যামিলি নিয়ে বসলে, একটা ধুনো জ্বালালে, একটা পাশে একটা রিল্যাক্সেশনের মিউজিক দিলে, একটা ডেল্টা ওয়েভ মানে স্লিপ ইনডিউসিং মিউজিক চালালে, মনটা কিন্তু ভালো হবে। সকালবেলা উঠে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, এই বিছানাতে বসেই ডিপ ব্রিদিং, মেডিটেশনের এক্সারসাইজগুলো করো। এইখানে যদি আদতটা, যদি অভ্যাসটা তৈরি করে ফেলতে পারো,
তাহলে কিন্তু তোমার যে স্ট্রেসগুলো সারা বছরে প্রতিদিনই কিছু না কিছু আছে, এই শীতকালে এই ফেস্টিভ মানে এই মৌসুমি যে সময় পাচ্ছে, তুমি ফ্যামিলি নিয়ে থাকার ছুটি আছে, তোমার হাসপাতালে হয়তো কাজ এখন কম, ওপিডি নেই সেরকম, এই এক্সারসাইজগুলো করো। এবং আমার একটা বক্তব্য হচ্ছে যে কোথাও খুব বোকার মতো ওভার কমিটেড হয়ে যাও না, যে সবাই ডাকছে সব জায়গায় যেতে হবে, এখানে যেতে পারলাম না তো তার জন্য ওর জন্য কেমন মন কেমন করছে যে ওটা তো পারিনি, এখানে এলাম, এখানে এসে না বলতে শিখতে হবে। কারণ অন্য জায়গায় যেখানে গেছে সেটাও এনজয় করতে পারছে না, কারণ ওখান থেকে ফোন আসছে, তাকে মিথ্যে কথা বলতে হচ্ছে, মিথ্যে কথা বলার একটা কষ্ট আছে। তো আগে থেকে তুমি কমিটমেন্ট গুলোকে নিয়ে না বলতে পারলে আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো, সোশ্যাল ওয়েলবিং এর জন্য বেটার। একদম তাই। তো এর সাথে এই সময়ে আমাদের একটা ঘুমের সমস্যা দেখা যায়, মানে লেট নাইট ধরে সবাই জাগছে, পার্টি করছে, মিউজিক চলছে, তারপরে খুব মাঝরাত্রিরে কিংবা ভোরের দিকে গিয়ে ঘুমোচ্ছে, পরদিন সারাদিনটা একটা গ্রগি ফিলিং আসছে। তো এটা আমি জেনারেলি করি কি, নেক্সট দিন যাতে স্লিপ সাইকেলটা চেঞ্জ না হয় সেই কারণে পরদিন যা নর্মাল টাইম সেই নর্মাল টাইমেই ওঠার চেষ্টা করি, এবং সারাদিন ধরে একটা কোনো সময় শর্ট ন্যাপ পেলে সেটা নেওয়ার চেষ্টা করি। এক্সিলেন্ট। তো স্যার এর সাথে আপনার কি বক্তব্য? না, এটা তুমি যেরকম বললে ঠিক, জেট ল্যাগ। আমরা প্লেনে নামলাম, নেমেই সব আমেরিকা থেকে এসেছি, মাঝখানে দুবাইতে নেমেছি, এবার সকাল ওই কটার ফ্লাইটে না 7টা নাগাদ নেমেই তো আমরা হাসপাতালে ঢুকি। তো হাসপাতালে ঢুকে কেন ঢুকি, কারণ সেই দিনটা যদি আমি তখনই এসে শুই তখন ঘুম পাবে না, কারণ তখন তো ওখানে এই সময় রাত, এখন আড্ডা মারছি, ঘুমোতে ঘুমোতে আমার বেলা 10টা 11টা হলো। এই যে একটা ঘুমিয়ে পেলাম, 3টেতে উঠলাম, তখন ওখানে অ্যাকচুয়ালি কিন্তু মাঝরাত, আমি কিন্তু এখানে উঠে পড়েছি, এটা আমার মাঝ দিন। এই সাইকেলটা হতে 3-4 দিন আবার গন্ডগোল হয়ে যাবে। তার থেকে আমি সারা দিনটাই কষ্টও যাই হোক, আমি সন্ধ্যে 7টা অবধি কাজ করলাম, এলাম, একটা গরম শাওয়ার নিলাম, আবার একটুখানি ওইরকম অ্যারোমেটিক কিছু অয়েল টয়েল দিয়ে মাসাজ করে দরকার হলে আজকের দিনটার জন্য একটা মেলাটোনিন খেয়ে নিলাম, নিয়ে একটা ঘুম হলো, বেশ 7-8 ঘন্টার একটা হেলথি ঘুম হলো, এবং আমি ফিট অ্যান্ড চার্জ ফর দ্য নেক্সট ডে। এটা হচ্ছে আমরা যেটা নিজেরা করি এবং অ্যাডভাইসও করবো। একটা সারা রাত্রি তুমি নেচেছো, আজকে ক্রিসমাস ইভ, কালকে তোমার হাসপাতাল আছে, তুমি বলো যে না আমার কাজে যেতে হবে, তাহলে তোমার এরকমভাবে করা উচিত ছিল না প্রথমে। যদি করো তাহলে কালকের দিনটা করে এসে পরশুর দিনটা যেন তুমি নিজেকে একটু ব্রেনটাকে রেস্ট দিতে পারো। ইউজুয়ালি কালকের দিনটা ছুটি, তাই আজকে আমি রাত 3টা অবধি করে সকালবেলা এসে ঘুম থেকে উঠতে আমার 9টা-10টা হলো। তো আমি এই ক্ষেত্রে সেই ঘুমটা পেয়ে গেল। তুমি যেটা বলছো সেটা হচ্ছে আমাদের কাজের মধ্যে, যেদিন আমার কাজ 1টা 1:30, পরের দিন আবার তো সকাল 8টার থেকে কাজ, তখন আমরা ওইটা করবো। কিন্তু প্রতিদিন যদি রাত্রে 1:30 2টায় করি তাহলে স্লিপ ডেপ্রিভেশন হবে। আমি তো বলছি যে মিনিমাম আমাদের বয়সে, আমার বয়সে তোমার ডাবল আমি, তাই আমার বয়সে ধরো 7 আওয়ার্স, তোমার বয়সেও 7 আওয়ার্স, আমার হবে 8 আওয়ার্স হলে একটু ভালো হতো। তাহলে একটা 24 ঘন্টায় 1/3 আমার কিন্তু ঘুমানোর কথা, সেটা না হলে আমি কিন্তু মোটা হয়ে যাব। প্রথম কথা, আমাদের তো মোটা নিয়ে চিন্তা হয়, কেন মোটা হবো সেটা আমরা জানি, সার্কেডিয়ান রিদমে, যেই জন্য এই মেটা ক্লিনিকে আমাদের বড় আমরা এইগুলো বোঝাই। আমরা শুধু মানুষগুলোকে খাওয়ার কথা, এক্সারসাইজের কথা না, আমরা এখানে মাইন্ডফুলনেস, মেডিটেশন, এইগুলোর প্রত্যেকটা জিনিস শেখানো হয়। আর তো যেটা বলছিলাম যে ঘুমের জন্য, ঘুম কিন্তু একটা প্রসেস, ঘুমের একটা স্লিপ হাইজিন করতে হবে। তোমার ওই বিছানাটায় বসে, আমি এখন সবাই এসছে বন্ধুবান্ধব, বিছানাতে বসে খাচ্ছি চাউমিন, চিলি চিকেন, ঘরে একটা ওই রকম ইউমামির গন্ধটা কিন্তু ঘুমের জন্য খুব আনন্দদায়ক নয়, মানে খুব ঘুম, আমি বলবো ঘুম স্লিপ ফ্রেন্ডলি নয়, স্লিপ ইনডিউসিং নয়। তাহলে তোমাকে সেই বেড টাইম রুটিনটা, সেই একটা লাইট বেড সুইচ, তুমি এই যে ব্লু লাইট আমরা টিভি ফোনে দেখছি সারাক্ষণ, সেটার থেকে আমরা 1.5-2 ঘন্টা আগে বন্ধ করলাম। আমরা এইভাবে বলছিলাম যে গরম জলে স্নান, একটা রিল্যাক্সিং মিউজিক, আমরা সিগন্যাল দিচ্ছি বডিকে যে এবার ঘুমোতে হবে, তার প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। এই যে হঠাৎ একটা উচ্ছ্বাস আগামী 3-4 দিনে করে ফেললাম, আমার বয়সটা কি রেডি টু হ্যান্ডেল দ্যাট হিউজ সুনামি? এটা তো প্রত্যেকটা কোষের উপর ধাক্কা মারবে। তো সেইগুলো আমরা শিখে নেবো, যে স্লিপ হাইজিনটা, ওই ডিজিটাল ডিটক্স, প্লাস বন্ধু বান্ধব সব হিউজ, এখন খুব হাই ডেসিবেলের মিউজিক চলে, সেগুলো ব্রেনকে খুব ইরিটেট করে। তো যেখানেই যাচ্ছি, যদি ভদ্রলোকের পার্টি হয় নিজেদের মতো, তাহলে আমাদের সেরকম একটা শাস্ত্রীয় সঙ্গীত চলছে, কিংবা একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ব্লুজ জ্যাজ চলছে, একটা অন্য মিউজিক, সেই মিউজিকের নেশা হবে। তোমার মদ আর অন্য খাওয়া দাওয়ার নেশা হবে না, বন্ধু বান্ধবের টানে মিউজিকের নেশায় তুমি
থাকলে তোমাকে ঘুম ওখানেই পাড়িয়ে দিল, তোমার সফর থাকলে সে এনে যা শুয়ে দিল। তো স্যার নেক্সট প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে অলরেডি ওয়েদার খুব ড্রাই, একটা শৈত্যপ্রবাহ হালকা হালকা শুরু হয়েছে এবং বাচ্চা থেকে বড় সবার মধ্যেই আমরা দেখছি যে ঠান্ডা লাগা, কাশি এবং যারা রেসপিরেটরি ডিজিজে ভোগেন তাদের জন্য এই সময়কালটা খুবই কষ্টকর, কারণ শ্বাসকষ্টের সমস্যাও দিন দিন বাড়ছে। তো এই সময়ের বিভিন্ন ভাইরাসজনিত রোগ এবং এই ধরনের রেসপিরেটরি ইলনেসগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি? হ্যাঁ, খুব অদ্ভুত। মানে নর্মালি মানে যিশুর জন্মদিনের সন্ধ্যেতে এটা তো মানে কায়দা করে পড়েছি, না তো এগুলো তো আর বের করা হবে না। এখন তো গরম লাগছে, হ্যাঁ তোমার আমার তো গরম লাগছে, তো এরকম তো ছিল না। তো গ্লোবাল ওয়ার্মিং আমরা বুঝতে পারছি হচ্ছে, কিন্তু এই যে চেঞ্জটা তুই বলে আর্দ্রতাটা কমেছে, আর এই নাকের একটা ড্রাই, চোখটা ইয়ে করছে, গলা শুকিয়ে আসছে, তো সেই পার্টের জন্য একটু জল খেতে হবে, কনস্ট্যান্টলি গিয়ে হাইড্রেটেড রাখতে হবে। আমরা ইউজুয়ালি একটু জলটা ঠান্ডা হয়েছে তাই হাত ধোয়াটা কমে গেছে। এই যে আমরা কনস্ট্যান্টলি নিজেদের ধরছি, আমরা তো সারাক্ষণ পেশেন্ট ধরি, প্রত্যেকটা মানুষই ওই ওই আমরা যখন বলেছিলাম কোভিডের সময় যে সেফ ডিস্টেন্স, ওটা যে কত বড় আনসেফ ডিস্টেন্স টু দ্য মাইন্ড হয়েছিল, ফ্রম দ্য সোল, বডি অ্যান্ড সোলের ডিসকানেক্ট হয়ে গেছিলো। সেই জন্যই বোধহয় আমার মনে হয় বেশি লোক তারা শিকার হয় মৃত্যুর, মানে দুর্ভাগ্য তাদের। আর আমরা যারা মানুষকে জড়িয়ে ধরে দেখতে পেয়েছিলাম, মানে আমার তোমার মতো মানুষ যারা কোনো মাস্কও পরিনি হয়তো, শুধু মানুষকে জড়িয়ে ধরেছি, আদর করেছি, চুমু দিয়েছি, দেখেছি, আমাদের সে প্রবলেম হয়নি, কারণ আমরা হাতটা ধুতাম, হাত মুখটা ভালো করে সাবান দিয়ে ধুতাম। ফ্লু ভ্যাকসিনেশনটা আমরা সবসময় যেটা বলি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, সেই বছরের স্ট্রেন যেটা এসছে হবে আমরা আশা করছি, এবং ওরা দেখেছে যে এই বছর এটাই প্রাধান্য পাচ্ছে, সেই স্ট্রেনের আমরা একটু ফ্লু শট নিয়ে নেব, যেটা বিদেশে অনেকদিন ধরেই চলছে। 1918-20 তো পৃথিবীকে ধ্বংস করে ফেলেছিল, কিন্তু তখন তো ওয়ার্ল্ড ওয়ারের জন্য অত লোক মারা যাচ্ছে ফ্লুতে খেয়াল করিনি। এই কোভিডে 5 মিলিয়ন লোক মারা গেছে, তাতেই আমরা কত না কী করেছি। প্রথম ফ্লুটা, স্প্যানিশ ফ্লুটা, বম্বের বন্দরে এসে যেটা পড়লো ইন্ডিয়াতে, সেখানে প্রায় 100 মিলিয়ন, 50 to 100 মিলিয়ন, সেন্সাস বলে না। কিন্তু তারপরে ভ্যাকসিন চলে এলো 1940s, সেটা নেওয়া হয়নি। এখন অ্যাটলিস্ট আমাদের বুদ্ধি খুলেছে যে কোভিড ভ্যাকসিন নাও না নাও, মানে নিয়ে অনেক, আমার তো মনে হয় অনেক লোকের বেশি ক্ষতি হলো বোধহয়, কিন্তু ফ্লু ভ্যাকসিনের ইচ্ছেটা মানুষের বেড়েছে। আমরা একটা পেপারও লিখেছি যে কোভিড ভ্যাকসিনেশন যদি দরকারই হতো না, হয়তো যদি ফ্লু ভ্যাকসিনেশনটা আমাদের টানা নেওয়া থাকতো সেই 1970-80 থেকে, তো সেটা আমরা বলে কেউ পারি না। আমাদের যে গাইডলাইনটা আমরা লিখেছি সেটা আবার রিভাইজ হলো এই বছর, যে এভরি ডায়াবেটিস শুড বি ভ্যাকসিনেটেড, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টিড্যাপ, হার্পিস, এগুলো একদম নিতেই হবে, আর হেপাটাইটিস বি। কিন্তু ফ্লু আর নিউমোনিয়া, মানে যেমন প্রেভেনার 13 এখন 20 এসছে, ওটা একবার নিলাম, তারপরে অন্য ক্ষেত্রে 1 বছর ইমিউনিটি কম ডায়াবেটিসের মতো তাদের 2 মাসের মধ্যে কিন্তু নিউমোভ্যাক্সটা 23 নিতে পারে, এবং সেটা আবার কভার করে আমরা নেব এভরি 5 ইয়ার্স। ভেরি গুড, এটা যেন ভুল না হয়। তো তোমার ওই প্রেসক্রিপশন ওটা দেওয়া থাকবে, ছাপ্পা দেওয়া থাকবে, টিক করবার জন্য লোকো এডুকেটর তোমার আছে। প্লাস এভরি ইয়ার সেই বছরের ফ্লু শটটা যেটা চলতি স্ট্রেন, সেটা আমরা নেব। এবং এর সাথে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফ্লু শট নেওয়ার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মাস কোনটা হতে পারে আমাদের এই পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে? দেখো, ওদের দেশে সেপ্টেম্বর অক্টোবর থেকে এই ঠান্ডার, মানে এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের সময় ভাইরাসগুলো তারা নড়ে চড়ে বসে, তাদের একটু তো ভারসাম্য হারায়, তারা একটু মিউটেশন তৈরি করে, তারা বিদ্রোহী হয়। আমাদের তো দেখছি এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি। তো আমরা আগে কি বলতাম যে কালী পুজোর আগে নিয়ে নাও, দিওয়ালির সময় পলিউশন হবে অমুক, এখনও বলবো তাই নিয়ে নাও, বাট নিয়ে নিলে তো সেই প্রোটেকশনটা থাকবে, অ্যাটলিস্ট 1 ইয়ার লাস্টিং ইমিউনিটি তো থাকবে। তো আমি এখন আই উইল স্টিক টু দ্য ফ্যাক্ট যে কালী পুজোর আগে, দিওয়ালির আগে, ওই পলিউশন হওয়ার আগে তোমরা 7-10 দিন আগে মিনিমাম নিয়ে নাও। এই সময়টা যেন প্রোটেক্টেড, এই সময়টাতে যেন প্রোটেক্টেড রাখতে পারি আমাদের ইমিউনিটি। তার জন্য এখন তো এই ড্রাই ফ্রুটস সব কাবুলি, মানে ওরা কাশ্মীরের সব শাল নিয়ে ঢুকেছে, বিভিন্ন রকম আখরোট টাখরোট ড্রাই ফ্রুটস হচ্ছে, সেগুলো খাও, খুব ভালো ইমিউনিটি বুস্টার। এটা আমলকির টাইম, এখন তো সবসময় পাওয়া যায়, আমলকি খাওয়া শুরু করো। এই ধরনের ইমিউনিটি বুস্টার, লেবু, যত ধরনের এই সিট্রাস ফ্রুটস এই সময় ন্যাচারালি তাহলে তোমার ইমিউনিটি বাড়াবে। তো এইগুলো তো দারুণ, মানে প্রকৃতি আমাদের সাজিয়ে দিয়েছে। তাছাড়া কিছু ওয়ার্ম, ঘরটাকে একটু ওয়ার্ম রাখা, মানে একদম ওয়ার্ম ব্ল্যাঙ্কেট কিংবা ওয়ার্মার দিতে বলছি না, বাট যারা ডায়াবেটিক তাদের তো নিউরোপ্যাথি থাকে, তাদের তো
ঠান্ডা গরমের বোধটা চলে যায়, তাদেরকে একটুখানি গরম রাখলাম, কারণ তারা অলওয়েজ সংকুচিত হয়ে যাবে সব ইয়েগুলো, টিপস অফ ফিঙ্গার্স, টিপস অফ টোজ। তুমি ব্লাড সুগার দেখছো যখন, তখন এখানে পারফিউশন নেই, বারবার গরম। আমরা কী করি, আমরা বলি ঘষে এখানে গরম করো। তো সেইগুলো আমাদের মনে করে ওদের বলতে হবে। তো এবং এর সাথে অবশ্যই নিজের শরীর যদি অসুস্থ বোধ হয় তাহলে নিজের ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। অবশ্যই। তো নেক্সট আসে হচ্ছে বাইরের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হচ্ছে। তো খাবারের মধ্যে যেসব খাবারজনিত যে সমস্ত ইলনেস মানে ফুড পয়জনিং, এইগুলোও কিন্তু প্রবণতা এই সময়টাতে বাড়ে। তো এটা সম্বন্ধে স্যার আপনার কিছু টিপস? দেখো, আমরা বলি খাবারটা এই সময়টা তুমি করে কিছুক্ষণ রেখে দিতে পারো। আগে কী হয়, খাবারটা ঠান্ডা মানে গরম থেকে ঠান্ডা হওয়াটা সময় লাগে, অনেকক্ষণ খোলা রাখা হয়, তাতে একটা কন্টামিনেশন চান্স থাকে। শীতকালেও এক ধরনের কন্টামিনেশন হয়, যদিও বাইরে ড্রাই, তাও কিছু রকম মানে প্রাকৃতিক ব্যাকটেরিয়া ভাইরাস যেহেতু চলাফেরা করে, যেহেতু আমরা কম হাত ধুই, আমাদের রান্নার সময় যেটা হাত ধুয়ে খাবারটা নামাচ্ছি, যেই পাত্রে নামাচ্ছি সেগুলো কতবার ধুচ্ছি, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা এমনিতে খুব অ্যালকালাইন ওয়াটার খাচ্ছি, বিভিন্ন রকম কোম্পানির খুব ফ্রেশ জল খাই, কিন্তু যে বাসনটায় আমরা ভাতটা ঢাললাম সেটা কিন্তু এমনি প্রাকৃতিক ব্যাকটেরিয়া সেখানে খেলা করছিল, সেটা কিন্তু ওই জলে ধুইনি, কিংবা সেটা এমনি কলের জলে ধুলাম, যেটা ওই ট্যাঙ্কের ওই ব্যাকটেরিয়া রয়েছে, সেই ভাইরাস রয়েছে সেই জলে। এইগুলো আমাদের একটু ক্লিয়ার করতে হবে। শীতকালে যেহেতু জলটা একটু ঠান্ডা থাকে, আমাদের ওইভাবে নিজেদেরকে সাজিয়ে নিতে হবে। আর রান্নাটা করে যখন গরম, এখন কী হয় বলছি সবসময়, আরেকটু গরম খেলে ভালো হয়, আরেকটু গরম, কিন্তু একটু ওয়েট করলে সেই গরমটা ঠান্ডা হয়। তো বারবার আমরা রিহিটিং করাটা, যেমন কুলিং করলে রেজিস্ট্যান্স স্টার্চ হয়। একটা এমনি খাবার, ভাতটা নামিয়েছি, সেটা একটু ঠান্ডা হয়েছে, আবার গরম করছি, সেটা কিন্তু আবার উল্টো, তার রেজিস্ট্যান্স স্টার্চ আরও কমে যাবে, তাকে আরও তার অ্যামাইলোসগুলো খুলে যাবে, তার ইমিডিয়েটলি তার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন বেড়ে যাবে, করে সুগার স্পাইক হবে। তো তাছাড়া তো এতগুলো আমাদের কার্বোহাইড্রেট রিচ খাবারের টাইমই হয়ে গেছে, সে নলেন গুঁড়ি বলছো আর যাই বলছো, সকালের খেজুরের রস। তো গরম গরম খাবো, হাত ধুয়ে খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর যেই খাবারটাই আছে আমার পড়ে রয়েছে, সেইটা কিন্তু আমরা ওই ফ্রিজে ঢোকানোটা তো করি ঠিক মতো, কিন্তু খাবার বের করব ঘন্টা, এখন শীতের জন্য বলছি, ঘন্টা দেড় দুয়েক আগে। তাহলে ওই যে টেম্পারেচার ব্যালেন্সটা, এটা আমরা অনেক করি না। আমরা দেখবে ডিম বের করি, গরম জলে যে দিলে ফ্রিজ থেকে ফট করে ফেটে যায়, সাদা অ্যালুমিনিয়ামটা বেরিয়ে গেল। এই যে ব্যালেন্সটা নেই, তার প্রোটিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সিমিলারলি প্রত্যেকটা খাবারকে ওই ধরনের তোমার মর্যাদাটা দিতে হবে। এর মধ্যেই গরম করা, ঠান্ডা করা, বেক করছো, মাইক্রোওয়েভ করছো, সবই আলাদা, সবের তার আলাদা সায়েন্স আছে। আর চান্স অফ ফুড পয়জনিংও শীতকালে, বর্ষাকালেও যেরকম শীতকালেও কিন্তু একটু বাড়ে, এটা আমরা দেখেছি ওভার দি ইয়ার্স, এবং সেটা খেয়াল রাখতে হবে। এবং জলটা যতটা সম্ভব ফ্রেশ ফ্রেশ ওয়াটার, কারণ জল তো খাওয়া হচ্ছে না, ওই বোতলেই জলটা থেকে যাচ্ছে। আর দেখলো প্লাস্টিকের জলের বোতলে খায়, প্লাস ওই যেহেতু এই তোমাদের আরও ওয়াটার বলো কিংবা এই ধরনের জলগুলো, বিস্কিট যে জলগুলো প্লাস্টিকের, ওগুলোর কিন্তু একটা শেলফ লাইফ আছে। ওগুলো আইডিয়ালি 1.5 থেকে 2 দিনের বেশি কখনো না, আইডিয়ালি উইদিন 1 ডে। তো দেখা যাচ্ছে ওই জলের বোতল খাচ্ছ, সেটা কিন্তু 5 দিন, তো সেখানে আবার কন্টামিনেশনের চান্স বেশি। থ্যাংক ইউ স্যার। এই উৎসবের মরশুমে স্যারের কাছে আমরা কিছু গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেলাম, এবং উৎসব সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম সকলে।